আজকে আবার ব্রেকিং নিউজগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা যদি আমাকে দেখতে ও শুনতে পান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। যদিও আজকে একটু লেট করে ফেলেছি, আমার হাতে অনেকগুলো সংবাদ রয়েছে, আবার দিতে পারবো কিনা, তবে চেষ্টা করবো যেন আমি সবগুলো নিউজ আপনাদেরকে অল্প করে হলেও দিয়ে যেতে পারি। তো যারা লাইনে আছেন একটু আমাকে জানাবেন প্লিজ যে আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি আমার লাইভটি শুরু করে দেবো। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যারা আমাকে ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সার্চ দিবেন বার্নিং ইস্যুজ উইথ রবিন নামে চ্যানেলটি। এই চ্যানেলে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাবেন। আর ফেলে দিয়েছে, এর আগেও 3টি ড্রোন তারা ভূপাতিত করেছিল। তো আনসারুল্লাহ বাহিনী ছেড়ে কথা বলছে না, তারা বিভিন্নভাবেই সমুদ্রেও আক্রমণ করছে এবং আমেরিকার যে দখলদারি নজরদারি যে বিমানগুলো রয়েছে বা F-13 জঙ্গি বিমান বা এগুলোতে তারা হিট করছে এবং তারা কিন্তু সফলভাবে এগুলোকে ভূপাতিত করছে। যা হোক, এবার আমরা চলে যাচ্ছি একটু ইরানের দিকে। ইরানে অবস্থানকারী সৌদি রাষ্ট্রদূতকে ডেকে একজন ইরানি পরমাণু বিজ্ঞানী বলেছে যে ইরান সৌদি আরবের জন্য কোনো হুমকির কারণ নয়, অর্থাৎ ইরানের পক্ষ থেকে সৌদি আরবে কোনো হুমকি নেই, বরং ইরান সৌদি আরবকে পারমাণবিক ক্ষেত্রে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। অর্থাৎ পারমাণবিক ক্ষেত্রে সৌদি আরবের যা যা সহায়তা প্রয়োজন সেই সহায়তাগুলো ইরান করবে বলে তারা বলেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি এই মেসেজটি সৌদি যুবরাজকে পৌঁছে দিতে বলেছেন যে ইরান সৌদি আরবের জন্য কোনো হুমকি হবে না এবং যতগুলো পারমাণবিক ইস্যু আছে বা বিষয় আছে সবগুলোতেই ইরান কিন্তু সৌদি আরবকে সাহায্য করবে বলে ঘোষণা করেছে। এবং তারা বলেছে যে আমাদের উদ্দেশ্য সৌদি আরবকে দমানো নয়, সৌদি আরবের ক্ষতি করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল থেকে দখলদারদেরকে তাড়ানো, বিশ্বমোড়লদেরকে তাড়ানো। তো এই কথার সাথে সাথে আমরা আরও কিছু নিউজ পেয়েছি যে শুধুমাত্র তুরস্ককেই নয় বা শুধুমাত্র সৌদি আরবকেই নয়, আরও বেশ কয়েকটি দেশকে ইরান তার পারমাণবিক প্রযুক্তি দিয়ে সহায়তা করতে চেয়েছে, যার মধ্যে একটি রয়েছে তুরস্ক এবং আরেকটি রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোকে তারা বলেছে যে যত রকমের সাহায্য প্রয়োজন হয় আমরা এই সাহায্যগুলো করব। এখন আমরা চলে যাব আমাদের যে যুদ্ধের মূল জায়গা রাফা শহর, সেই রাফা শহরে চলে যাব। গতকালকে আল কাসাম ব্রিগেডের যিনি মুখপাত্র রয়েছেন আবু উবায়দা, তিনি বলেছেন যে সংগঠনটি রয়েছে ওই যে মাস এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা সবাই মিলে একটি সমন্বিত আক্রমণ তারা পরিচালনা করছে এবং সেই আক্রমণে বিগত 96 ঘন্টায়, তো এই যে 96 ঘন্টা বা 72 ঘন্টা বা 96 ঘন্টার কথা তারা বলছে, এই 96 ঘন্টায় আবু উবায়দা বলছে তাদের গোষ্ঠীগুলো বা তাদের প্রতিরোধ সংগঠনগুলো 100টিরও বেশি দখলদারদের যুদ্ধযান ধ্বংস করেছে, যেগুলোর মূল্য কয়েক হাজার কোটি ডলারের উপরে। এগুলো অনেক দামি হয়ে থাকে। এই যানগুলো ধ্বংস করেছে এবং এর পাশাপাশি তারা বহু দখলদার সেনাকে নির্মূল করেছে, অর্থাৎ হত্যা করেছে। প্রকৃতপক্ষে দখলদার দেশটি যে তথ্য দিচ্ছে যে আমাদের এতজন সেনা নিহত হয়েছে, তিনি বলছেন যে মূল সংখ্যাটা এর চেয়ে অনেক 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 বেশি। যা হোক, সেটা তারা প্রকাশ করছে না। এদিকে আপনারা জানেন যে আরেকটা ফ্রন্ট থেকে যুদ্ধ হচ্ছে, আরেকটা ফ্রন্ট থেকে দখলদারদের উপর হামলা হচ্ছে, সেটা হচ্ছে লেবানন থেকে হিজবুল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর এবং শক্তিশালী আক্রমণগুলো পরিচালনা করছে। তো এই আক্রমণে গতকালকে হিজবুল্লাহ রাশিয়ার তৈরি H-5 ড্রোন দিয়ে দখলকৃত গোলান হাইটসের দখলদারদের যে গোলানি ব্রিগেড রয়েছে তার যার হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারটাকে উড়িয়ে দিয়েছে এবং তাদের যে এয়ারবেস ছিল সেই এয়ারবেসেও হামলা করেছে এবং এয়ারবেসটিকে ধ্বংস করে দিয়েছে। এ ধরনের খবর আসছে এবং দখলদার গণমাধ্যম বলছে, এবং শুধু দখলদার গণমাধ্যম নয়, দখলদার গণমাধ্যম এবং তাদের যে সমর্থক গণমাধ্যমগুলো আছে, অর্থাৎ পশ্চিমা গণমাধ্যমগুলো রয়েছে, তারাও এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা এখন যে হিজবুল্লাহ হামলাগুলো চালাচ্ছে সেই হামলাগুলো ব্যাপক ভিত্তিক এবং অনেক বেশি ধ্বংসাত্মক বলে তারা মন্তব্য করছে। যা হোক, আমরা চলে যাচ্ছি একটু রাফায়। আবার রাফায় আপনারা জানেন যে দখলদাররা পুরো ওই যে যাতে যতটা প্রতিরোধের সম্মুখীন হয়েছে তার চেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন
আলোচনায় চলে যাচ্ছি যে রাফায় দখলদারদের গোলকধাঁধায় ফেলেছে যে প্রতিরোধকামী সংগঠনগুলো রয়েছে, যেমন ওই যে মাস এবং আল কাসাম, আল কুদস সহ যেগুলো সংগঠন রয়েছে, মোটামুটি তারা টানেল ব্যবহার করে দখলদারদের এ পর্যন্ত বহু দখলদারদেরকে নির্মূল করতে সমর্থ হয়েছে। এবং এক পর্যায়ে দখলদারদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সেখানে খুব কঠিন একটা অবস্থা বিরাজ করছে এবং দখলদারদের যে রাফায় যে কন্ট্রোল সেন্টার ছিল, কন্ট্রোল রুম ছিল এবং আরেকটা ছিল কন্ট্রোল সেন্টার, কমান্ড সেন্টার এবং কন্ট্রোল রুম যেটা ছিল সেটাকে মুক্তিকামী সংগঠনের যোদ্ধারা ধ্বংস করে দিয়েছে। ফলে তারা কমান্ডহীন হয়ে পড়েছে, তাদের কাছে কোনো কমান্ড পৌঁছাচ্ছে না এবং তারা একটি অন্ধকার গলির মধ্যে থাকলে মানুষের যে অবস্থা হয় সেই রূপ অবস্থার মধ্যে আছে, অর্থাৎ তাদের কমান্ডটা পুরোপুরি ভেঙে গেছে। যা হোক, এখন আমরা একটু দখলদার দেশটির দিকে তাকাবো। দখলদার দেশটির প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে তিনি মূলত স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা রাফায় এক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং এদিকে দখলদারদের যুদ্ধ মন্ত্রী এবং তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ইউফ গ্যালান্ট এবং হারজে হালিভি, তারাও বলেছে যে তারা স্বীকার করেছে যে আমাদের যে স্বীকৃতিগুলো আছে বা আমাদের যে অর্জনগুলো আছে সেগুলো আমরা হারিয়ে ফেলেছি এবং আমরা পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। এভাবে তাদের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এখন স্বীকার করছে যে তারা পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং তারা এটা মুখে না বললেও কিন্তু তাদের আচার আচরণে আমরা এখন বুঝতে পারছি। এদিকে আপনারা জানেন যে অবরুদ্ধ যে ওই যে ভূখণ্ডটি রয়েছে সেখানে বিশ্ব মোড়ল আমেরিকা একটি অস্থায়ী জেটি তৈরি করেছে। সেই জেটি থেকে আজকে 150 টন খাবার আনলোড করা হয়েছে এবং ট্রাকে করে সেগুলো গাজার ওই যে এর মূল ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে 90টি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এইগুলো আজকে ফিলিস্তিনিদের অভুক্ত ফিলিস্তিনিদের খাদ্যের যোগান হিসেবে ব্যবহার করা হবে এবং তাদেরকে এগুলোতে রাম দেওয়া হবে বলে বলা হচ্ছে। এদিকে প্রতিরোধকামী যে সংগঠন রয়েছে ওই যে মাস, তারা বলেছে যে এটা লোক দেখানো, কারণ একদিক দিয়ে দখলদার দেশটিকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র এবং অপরদিকে আমাদের জনগণকে সামান্য পরিমাণ খাবার দিয়ে তারা বোঝাচ্ছে যে তারা আমাদের উপকার করতে এসেছে। যদি তাই হতো তাহলে তারা স্থল সীমান্ত যেগুলো আছে সেগুলো খুলে দিতে পারতো, কিন্তু তারা দখলদার দেশটিকে চাপ না দিয়ে স্থল সীমান্ত না খুলে অল্প কিছু খাবার নিয়ে মানবতার সাথে প্রদর্শন করার জন্য এসেছে বলে এই কথাগুলো বলছে যে প্রতিরোধ সংগঠনগুলো আছে ওই যে মাস, এবং তারা এভাবেই বলেছে। এবার আমি একটু চলে যাবো চীন প্রসঙ্গে। চীন ভারতকে কোণঠাসা করার জন্য সমুদ্রের জাল যেভাবে বিছিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে ভারত খুব বড় একটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। গতকালকে তারা চাবাহার, যেটা ইরানের একটি বন্দর যেখান থেকে ভারত দেখা যায় বলে আমরা মনে করে থাকি যে খুব কাছাকাছি ভারতের সমুদ্র সীমা, সেই অংশটিতে প্রবেশ করেছে চীনা ঠিকাদার একটি কোম্পানি এবং তারা এই ঠিকাদার কোম্পানির মাধ্যমে কিন্তু সেখানে নজরদারি চালাচ্ছে। অর্থাৎ চাবাহার পোর্ট থেকে এখন চীনারা কিন্তু ভারতকে নিয়ন্ত্রণ করা বা পর্যবেক্ষণ করার একটা সুযোগ পাচ্ছে। এদিকে চাবাহারের ঠিক উল্টো দিকে পাকিস্তানের মধ্যে যে গোয়াদর সমুদ্র বন্দর, সেই গোয়াদর সমুদ্র বন্দরটা কিন্তু নির্মাণ করে দিচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানে চীনা সরকারি একটি কোম্পানি এবং সেই কোম্পানি সেখান থেকে কিন্তু মোটামুটি ভারতকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে। এছাড়াও আপনারা জানেন যে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার, বিভিন্ন দেশে কিন্তু ইরান, বিভিন্ন দেশে কিন্তু চীন ইনভেস্ট করছে এবং তাদের নিয়ন্ত্রণ বলয়ে নিয়ে নিচ্ছে। ফলে ভারত কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিপদের মুখে পড়তে যাচ্ছে এবং চীন সব দিক দিয়ে ভারতকে একদম টুটি চেপে ধরার মতো অবস্থায় ফেলে দিয়েছে, বলা চলে যে চারপাশ থেকেই ভারতকে ঘিরে ফেলেছে। এখন একটু আমরা চলে যাবো যে পাকিস্তানে আপনারা জানেন যে
গতদিনে ইমরান খান কোর্টে হাজির হয়েছিলেন ভিডিও লিঙ্কের মাধ্যমে, এবং সেই যে ছবি নীল রঙের একটি টি শার্ট পরা ছবি, সেই ছবিটা ভাইরাল হয় এবং সারা পাকিস্তান থেকে শুরু করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ইমরান খানকে ভালোবাসে তারা সবাই কিন্তু নীল ড্রেস পরে বা নীল টি শার্ট বা নীল জামা শাড়ি জাপাক তারা পরে ছবি তুলে এটা পোস্ট করছে, অর্থাৎ ইমরান খানের সমর্থনে। আজকে আরেকটি সুসংবাদ রয়েছে পিটিআইয়ের জন্য। পিটিআইয়ের যে আয়রন লেডি খ্যাত ডক্টর ইয়াসমিন রাশেদ, তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। এর আগেও তাকে বেশ কয়েকটি মামলায় জামিন দেওয়া হলেও কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ইমরান খান কোনো ডিলে আসবেন না বা কোনো ডিল করবেন না, তো হয়তো বা তাদেরকে মুক্তি দেওয়া হবে না। কিন্তু ইমরান খান সরাসরি জানিয়ে দিয়েছে তিনি কোনো ধরনের ডিলে যাবেন না। তো যা হোক, দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায়। এবার একটু তুরস্কের দিকে চলে যাব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে বলা হচ্ছিল যে ওনাকে সেনাবাহিনী উৎখাত করবে বা সেনাবাহিনী তার বিরুদ্ধে একটা কু করবে বা একটা গণ অভ্যুত্থান চালিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। কিন্তু গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হলো যে তুরস্কের সেনাবাহিনী কোনো রকম ষড়যন্ত্র কু বা কোনো ধরনের গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত নয় বা তারা এটা চাচ্ছে না। ফলে এরদোগানকে ক্ষমতা থেকে সরানোর যে বিষয়টা আলোচনা হচ্ছিল সেটা কিন্তু আসলে একটা ফেক আলোচনা, এটাতে কোনো বাস্তবতা নেই, কোনো সত্যি নেই বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে। এরপরে একটু চলে যাব ব্রাজিলের দিকে। আপনারা জানেন যে ব্রাজিলের একটি প্রদেশ, যেই প্রদেশটা বলা হয় থেকে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় খাদ্যের মজুদের একটি জায়গা বা খাদ্য উৎপাদনের একটি জায়গা, সেই স্টেটে বা সেই রাজ্যে বা সেই প্রদেশে কিন্তু প্রবল বন্যা চলছে। তো এই যে অংশটা, এই অংশে কিন্তু ডেভাস্টেটিং ফ্ল্যাট অর্থাৎ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং বন্যা হচ্ছে, এবং সেই বন্যায় কিন্তু সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের, এবং আর্জেন্টিনার সীমান্তের কাছাকাছি হওয়ায় এই জায়গাটাতে কিন্তু উদ্ধার তৎপরতা চালানোটা অত সহজ হচ্ছে না, কারণ এটা একটি প্রত্যন্ত অঞ্চল এবং সেখানে সাধারণ মানুষ সাহায্যের জন্য তাকিয়ে আছে সরকারের দিকে। সরকার তেমন সাহায্য করতে পারছে না, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 150 জনের উপর নিহত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তো সেখানে যারা স্থানীয় রয়েছে তারা বলছে যে সরকারি পর্যায়ে তো আমাদের কাছে এখনও তেমন কিছু আসেনি, তো ব্যক্তি পর্যায়ে যেভাবে পারে সেভাবে সাহায্য করার জন্য একটা আবেদন তারা সারা পৃথিবীর কাছে বা মানুষের কাছে তারা জানিয়েছে। তো যা হোক, এখন আমি একটু পাকিস্তানের খবর আমার হাতে রয়েছে, এইটুকু আমি আপনাদেরকে দিয়ে দেবো। একজন সাংবাদিক যার নাম হলো কামরান ইউসুফ, তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 2 বছরের জন্য ক্ষমতা দিয়ে দেওয়া হোক, দেখা যাক তিনি কীভাবে এই অবস্থা থেকে উত্তরণ করেন। তো এখন সবাই রিয়েলাইজ করছে যে আসলে ইমরান খান ছাড়া কোনো বিকল্প পাকিস্তানের নেই, এবং পাকিস্তানকে যদি এই বিপদ থেকে উঠাতে হয় তাহলে অবশ্যই কিন্তু ইমরান খানকে মুক্তি দিতে হবে এবং তাকে ক্ষমতায় দিতে হবে। কারণ তার যে ক্ষমতা, আপনারা হয়তো যারা ইতিহাস পড়েছেন বা যারা আমাদের যে সিনিয়র রয়েছেন তারা জানবেন যে ঠিক 1971 সালে এই একই ঘটনা পাকিস্তান আমাদের সঙ্গে ঘটিয়েছিল, যে আমাদের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার জন্য সবচেয়ে বড় ভূমিকা যার, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও তাকে সংসদে বা তাকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজ ইমরান খানের ব্যাপারেও। সেই সেনাবাহিনী, সেই যে বঙ্গবন্ধুকে যে সেনাবাহিনী দেয়নি, সেই সেনাবাহিনী আজকে কিন্তু ইমরান খানকে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু ইমরান খানকে ক্ষমতা থেকে দূরে রাখলে বা তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কিন্তু পাকিস্তানের এই অচল অবস্থা কাটবে না বলে আমরা মনে করি। তো যা হোক, শেষ করবো বাংলাদেশের একটি খবর দিয়ে। বাংলাদেশের যশোর নামে একটি জেলা আছে, আপনারা সবাই জানেন। সেই যশোর জেলার চিত্তরঞ্জন দাস নামে একজন লোক রয়েছে, যাকে আমি নায়ক বলি। তিনি তার জীবনের 16টি বছর বিভিন্ন জায়গায় ঘুরে তালের বীজ সংগ্রহ করে, এবং তিনি তালের বীজ সংগ্রহ করে সেই তালের বীজগুলোকে রাস্তার পাশে ফাঁকা জায়গায় যেখানে পারতেন লাগিয়ে দিতেন। এখন বলা হচ্ছে যে প্রায় তিনি 16 বছরে 3 লক্ষের উপরে তাল গাছ লাগিয়েছেন। তো আমি তাকে আমার পক্ষ থেকে স্যালুট
যে এত মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা যারা সুস্থ সবল আছি, যারা একটু স্বাবলম্বী আছে, আমরা কিন্তু এই প্রচেষ্টাগুলো করি না। কিন্তু এই গাছপালার অভাবে এই যে আমাদের দেশে উষ্ণায়ন বাড়ছে, ঝড় জলসাজ ইত্যাদি বেড়ে যাচ্ছে, এগুলো থেকে আমাদেরকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে, যেটা আমরা চিত্তরঞ্জন দাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করে দেবো, যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।